এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকে রাজ্য দেশ বিদেশের একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেব। তবে শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে। পশ্চিম বাংলার ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাক, স্লোগান দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। অপরদিকে পশ্চিম বাংলার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে 10 লক্ষ টাকার বিনিময়ে সরাসরি ধর্ষণের হুমকি। যোগীরাজ্য উত্তরপ্রদেশে হাসপাতালে কর্তব্যরত নার্সকে নির্মমভাবে ধর্ষণ, গ্রেপ্তার চিকিৎসক সহ মোট 3। সেপ্টেম্বরের শুরুতেই নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি সরাসরি বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, হাসিনাকে বাংলাদেশে ফেরাবেন নরেন্দ্র মোদী। অগ্নিগর্ভ বাংলাদেশ চলছে নৈরাজ্য, বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হলো মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ, ঘোষণা আইসিসির। অপরদিকে শর্ত সাপেক্ষে ভিন রাজ্যে আলু পাঠানো যাবে, অনুমতি দিল রাজ্য সরকার নবান্ন। ভয়ঙ্কর ধস সিকিমে, পাহাড় ভেঙে গুড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র, ভাইরাল ভিডিও। আজকেই আমেরিকা সফরে ভারতের বিদেশমন্ত্রী রাজনাথ সিং। অপরদিকে দাড়ি না রাখার অপরাধে বরখাস্ত করা হলো 280 জন সেনাকর্মীকে। কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবাংলার জেলায় জেলায়, বিস্তারিত জানাবো ওয়েদার রিপোর্টটি। শেষ পর্যন্ত জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো নিয়মিত দেখবার জন্য। কোন জেলা থেকে সংবাদ দেখছেন লিখে জানাতে ভুলবেন না ভিডিওর নিচে কমেন্ট বক্সে। আরজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক পশ্চিমবাংলার ছাত্র সমাজের। দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আরজিকর কাণ্ডে এবার নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হলো সংগঠনের তরফ থেকে। আরজিকর হত্যাকাণ্ডের নানা দুর্নীতিতে হাত রয়েছে রাজ্য প্রশাসনের, এমনটাই অভিযোগ করে আসছেন বারংবার আমজনতা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকেই দাবি করে আসছেন, আরজিকর হাসপাতালে ধর্ষণের পর তরুণী চিকিৎসককে নির্মমভাবে খুন করা হলেও এই ঘটনা পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতা ব্যানার্জি রাজ্য সরকার। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে 27 আগস্ট নবান্ন চলোর ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের সঙ্গে লেখা এক দাবি এক দফা এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। এই স্লোগানটিও আরজিকর কাণ্ডে বারবার শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর মুখে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি ব্যানার প্রচার করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে 26 আগস্টের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে 27 আগস্ট বেলা 2টো থেকে হবে নবান্ন চলো অভিযান। প্রত্যেকের বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে। এমন বার্তাও লেখা হয়েছে যে কোনো অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। এখন দেখার এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী নিজে যোগ দেন কিনা, কিংবা আর কারা এই কর্মসূচিতে অংশ নেন সেটাই এখন দেখার। ছাত্র সমাজের এই কর্মসূচি নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূলে থাকাকালীন বিজেপির কারো বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় যেতে দেওয়া হতো না। বিজেপিতে তেমন কিছু নেই, যদি ছাত্র সমাজ নবান্ন অভিযান করে তাহলে আমি তাতে যাব। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো 26 তারিখের মধ্যে পদত্যাগ করুন, যাতে পুলিশকে গুলি চালাতে না হয়। অপরদিকে আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদান ফেরাচ্ছে উত্তরপাড়ার আরও একটি পুজো কমিটি। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে গর্জে উঠল আরও একটি দুর্গাপুজো কমিটি। উত্তরপাড়ার আরও এক কমিটি প্রত্যাখ্যান করল সরকারি অনুদান। জয়কৃষ্ণ স্ট্রিটের আপনাদের দুর্গাপুজো নামে এই কমিটি সরকারি অনুদানের 85,000 টাকা নেবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সভা ডেকে বারোয়ারির সদস্যরা এই বিষয়ে সহমত হয়েছেন বলে জানা যাচ্ছে। অপরদিকে আরজিকর কাণ্ডে এবার সিবিআই নজরে রাজ্যের এক পুলিশকর্মী, যিনি এই ঘটনায় একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, এই এএসআই অনুপ দত্ত ছিলেন ঘটনার রাতে সঞ্জয়ের ফোন সঙ্গী। মঙ্গলবার সিবিআই এর তলবে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। জানা গিয়েছে, ঘটনার পর অনুপ দত্তের কাছে এসেছিল ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের ফোন। তাহলে এই অনুপ কি সঞ্জয়ের গডফাদার, উঠছে প্রশ্ন। এদিন সিজিওতে তিনি আসতেই তার দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দৌড়ে পালান এই
রাজ্যের পুলিশ এএসআই। কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি এই পুলিশকর্মী। সূত্রের দাবি, গত 8 অগস্ট সেই অভিশপ্ত রাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর এই পুলিশকর্মী অনুপ দত্তকে ফোন করেছিল ধৃত সঞ্জয়। কি কথা হয়েছিল তাদের মধ্যে? অনুপকে কি আরজি করের নৃশংসতার কথা জানিয়েছিল সিভিক ভলেন্টিয়ার ধৃত সঞ্জয়? তার প্রশ্রয়ে কি রাতে আরজি কর থেকে পুলিশ ব্যারাকে ফিরে আসার সাহস দেখিয়েছিল সঞ্জয়? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে সঞ্জয় কিভাবে পুলিশের ওয়েলফেয়ার কমিটিতে ছিলেন সে নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। আপনার জন্য এত এগিয়ে কেন হয়েছে? সঞ্জয়কে কবে থেকে অনুপবাবু পড়ে যাবে অনুপবাবু। অন্যদিকে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার প্রেক্ষিতে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবার পদক্ষেপ করছে রাজ্য সরকার। বাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা অফিসার, নৌবাহিনী, বায়ুসেনার অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশের এডিজি মনোজ বর্মা। বস্তুত মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দেশের হাসপাতালগুলির নিরাপত্তা পরিকাঠামো জোরদার করতে হবে। মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে জারি করা নোটিশে জানানো হয়েছে, গত 2 বছরের মধ্যে অবসর নেওয়া পুলিশ ইন্সপেক্টর থেকে এসপি যারা এখনও শারীরিকভাবে কর্মক্ষম হাসপাতালগুলির নিরাপত্তা তদারকি করতে ইচ্ছুক তাদের সম্পর্কে যেন তথ্য জোগাড় করা হয়। একইভাবে অবসর নেওয়া সেনা অফিসার, নৌবাহিনীর অফিসার বা বায়ুসেনার অফিসারদের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। ইচ্ছুক এই অবসরপ্রাপ্ত অফিসার বা কর্মীদের আগামী 24 অগস্টের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও মঙ্গলবার প্রায় টানা 11 ঘন্টা পর সিজিও দপ্তর থেকে বের হলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডে তাকে টানা জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এ নিয়ে 5ম দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। মঙ্গলবার সকাল 11:25 সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। বেরিয়েছেন রাত প্রায় 11:30 নাগাদ। টলিউড জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে এবার সরাসরি ধর্ষণের হুমকি। মিমিকে ঘরে পাঠিয়ে দিস 10 লক্ষ টাকা দেব। আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ জানিয়েছিলেন মিমি চক্রবর্তী। এবার সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি পেলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ। আরজি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু তা স্বীকার করেননি মৃতার পরিবার। এই প্রসঙ্গ তুলে মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দেন এক নেট নাগরিক। এই ব্যবহারকারী লেখেন, আজ যদি এই কাণ্ড মিমি চক্রবর্তীর সঙ্গে ঘটত তাহলে কি করত? মিমির পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হতো নাকি? প্রশ্ন তুলেছেন এই নাগরিক। তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওর পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে দেব। এর সঙ্গে অসংখ্য গালিগালাজ রয়েছে ওই পোস্টে বলে অভিযোগ। এই পোস্টটি মিমি চক্রবর্তী নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেই পোস্টে কলকাতা পুলিশকে ট্যাগ করেছেন যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ধর্ষণের হুমকি দেওয়াটা যেন এখন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা? প্রশ্ন মিমি চক্রবর্তীর। আরজি কর কাণ্ডের মাঝেই এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে হাসপাতালে কর্তব্যরত নার্সকে ধর্ষণ, গ্রেপ্তার চিকিৎসক সহ মোট 3। হাসপাতালে কর্তব্যরত নার্সকে ঘরবন্দি করে ধর্ষণের অভিযোগ এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় চিকিৎসককে হাসপাতালের এক নার্স এবং এক কর্মী সাহায্য করেছিল বলে অভিযোগ উঠছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের মোরাদাবাদে। 17 অগস্ট গভীর রাতে বেসরকারি হাসপাতালেই ঘটনাটি ঘটে বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, সেদিন নাইট ডিউটিতে ছিলেন ওই নির্যাতিতা নার্স। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পর ওই হাসপাতালটিকে সিল করে দেওয়া হয়েছে। তদন্ত জারি রেখেছে প্রশাসন। সেপ্টেম্বর মাসের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি মুখোমুখি বৈঠকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। হাসিনাকে ফেরানোর দাবি জানাবেন ইউনুস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেপ্টেম্বরের শুরুতেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন হবে। ওই সম্মেলনে যোগ দেবেন 2 দেশের রাষ্ট্রনেতা। বিমস্টেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নির্ধারিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই রয়েছেন, তবে তার বিরুদ্ধে দেশে দায়ের হচ্ছে একের পর এক মামলা। এই মামলার
এই অবস্থায় বৈঠকে কি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান নরেন্দ্র মোদীর কাছে রাখবেন ডক্টর ইউনূস, সেদিকে চোখ থাকছে সকলের। এছাড়া তিস্তা জলবন্টন এবং বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলাচলের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কর্তারা জানাচ্ছেন ৩রা সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মোহাম্মদ ইউনূস। সম্মেলনের কাজ সেরে ৫ই সেপ্টেম্বর ঢাকা ফিরে আসবেন তিনি। অপরদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ, আইসিসির তরফ থেকে অগ্নিগর্ভ বাংলাদেশ, নৈরাজ্য অরাজকতা। বাংলাদেশ থেকে সরে গেল মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ। আশঙ্কা ছিল আগেই, অবশেষে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হলো মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ। আইসিসির তরফে জানানো হয়েছে বিশ্বকাপ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হবে বলে জানা যাচ্ছে। দুবাই এবং শারজা দুটি মাঠে বিশ্বকাপের সমস্ত ম্যাচ আয়োজন করা হবে বলে জানাচ্ছে আইসিসি। প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকেই অশান্ত বাংলাদেশ, চলছে নৈরাজ্য। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যদিও অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও নিজেদের দেশে মহিলাদের টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মর্মে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশ্বকাপ আয়োজন করার অবস্থা নিয়ে সেনাপ্রধানকে চিঠিও লেখা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম থেকে সংশয়ে ছিল আইসিসি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি নামও আগেই ভেবে রাখা হয়েছিল। অবশেষে মঙ্গলবার আইসিসির তরফে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। রাজ্যের আলু চাষি থেকে আলু ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। শর্ত সাপেক্ষে ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি দিল নবান্ন। দাম বাড়ানো যাবে না এই শর্তে ভিন রাজ্যে ব্যবসায়ীদের আলু পাঠানোর জন্য সাময়িক অনুমতি দিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে একটি বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত। সরকারি সূত্রে জানা যাচ্ছে আপাতত 7 দিনের জন্য 2 লক্ষ টন আলু বাইরের রাজ্যে পাঠানো যাবে। এর মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে যাবে 1 লক্ষ টন করে আলু। 7 দিন পরে পরিস্থিতি পর্যালোচনা করবে রাজ্য সরকার। তবে এদিনের বৈঠকে আলু ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনকে প্রশাসনের শীর্ষ স্তর থেকে বার্তা দেওয়া হয়েছে, ভিন রাজ্যে আলু পাঠালেও স্থানীয় বাজারের জন্য যে আলু সরবরাহ করা হবে তার দাম যেন কোনো অবস্থাতেই না বৃদ্ধি পায়। দাম বাড়লে ভিন রাজ্যে আলু পাঠানো ফের বন্ধ করে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিচ্ছে রাজ্য সরকার। 5 দিনের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ বুধবার তিনি পা রাখবেন ওয়াশিংটনে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের চুক্তি থেকে মালাবার মহড়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই সফরে আলোচনা করবেন রাজনাথ সিং। মার্কিন ড্রোন কেনার চুক্তিটিও চূড়ান্ত হতে চলেছে বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে চীনকে নজরে রেখে নানা কৌশল নিতে চলেছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন। জানা যাচ্ছে রাজনাথ সিংয়ের সফরকালে 31টি MQ-9B স্কাই ড্রোন এবং GE-414 জেট ইঞ্জিন কেনা নিয়ে চুক্তি চূড়ান্ত হতে চলেছে। এই ইঞ্জিনগুলি পরবর্তীতে ভারতের তেজস যুদ্ধ বিমানে ব্যবহার করা হবে। গত বছরের জুন মাসে মার্কিন সফরে গিয়ে 31টি ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিলেন নরেন্দ্র মোদী আমেরিকাকে। তারপরে আলোচনা হয়েছে ড্রোন কেনার চুক্তি নিয়ে। শেষ পর্যন্ত $400 কোটি বিনিময়ে 31টি MQ-9B স্কাই ড্রোন কেনার চুক্তি স্বাক্ষরিত হয় 2 দেশের মধ্যে। এবার এই চুক্তি বাস্তবায়িত হবে বলে জানা যাচ্ছে। দাড়ি না রাখার অপরাধে বরখাস্ত 280 জন সেনাকর্মী। পুরুষদের দাড়ি রাখতেই হবে। ক্ষমতা দখল করে আফগানিস্তানে ফতোয়া জারি করেছিল তালিবান নেতৃত্ব। তা না মানায় চাকরি খোয়ালেন 280 জন সেনাকর্মী। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আফগানিস্তানের নৈতিকতা মন্ত্রক। কঠোর ইসলামী অনুশাসন জারি রয়েছে তালিবান শাসিত আফগানিস্তান দেশটিতে। সেই সমস্ত নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কিনা খতিয়ে দেখা নৈতিকতা মন্ত্রকের কাজ। এদিন ওই মন্ত্রক জানিয়েছে অনৈতিক কাজ করবার অপরাধে গত 1 বছরে 13,000 জনকে আটক করা হয়েছে। নৈতিকতা মন্ত্রকের ডিরেক্টর মহিবুল্লাহ মুখলিস এদিন বলেন, 1 বছরে 21,328টি বাদ্যযন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। আর অনৈতিক সিনেমার বিক্রির রুখতে কয়েক হাজার কম্পিউটার অপারেটরের কাজ বন্ধ করে দিয়েছে তালিবান প্রশাসন। প্রসঙ্গত 2021 সালে আফগানিস্তানের দখল নেওয়ার পরে নারী কল্যাণ মন্ত্রকের অবসান ঘটে। তার জায়গা নেয় নৈতিকতা মন্ত্রক। প্রথম থেকেই এই মন্ত্রকের কাজ কর্মকাণ্ডের সমালোচনা করে আসছেন মানবাধিকার সংগঠনগুলি। তাদের অভিযোগ, নৈতিকতার নামে মহিলাদের হেনস্থা করা হচ্ছে আফগানিস্তানে। আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? পশ্চিম বাংলার কোন প্রান্তে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা? কি জানাচ্ছে লেটেস্ট রিপোর্টে আবহাওয়া দপ্তর?
সরাসরি আমরা জেনে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। তবে আজকে উত্তরবঙ্গের কোচবিহার জেলার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বেশ কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলার 2-1টি স্থানেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে চলবে আজকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত।